রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। তুরস্ক গোপনে একটি দেশকে দূরপাল্লার এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম ডেলিভারি দিয়েছে। দেশটি হতে পারে বাংলাদেশ। হিজবুল্লাহর ড্রোন হামলায় ধ্বংস ইসরায়েলের আয়রন ডোম মিসাইল, নিহত এক ইসরায়েলি সেনা। যুদ্ধে ইসরায়েলের সঙ্গে ইরানে গোপনে হামলা করেছে সংযুক্ত আরব আমিরাত। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত 2 বাংলাদেশি। ট্রাম্প বলেছেন ইরানের সঙ্গে শান্তি চুক্তির বিষয়টি এখন লাইফ সাপোর্টে। পাকিস্তানের গোয়াদর বন্দরে রাশিয়ান পণ্যবাহী জাহাজ, নতুন যুগের সূচনা। তুরস্ক গোপনে একটি দেশের কাছে বিক্রি করেছে তাদের নিজস্ব তৈরি দূরপাল্লার এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম। সমর বিশ্লেষকদের মতে এই দেশটি হতে পারে বাংলাদেশ, কারণ 2025 সালে বাংলাদেশ তুরস্ক থেকে মাঝারি পাল্লার হিসার ও দূরপাল্লার মিসাইল সিপার মিসাইল কেনার জন্য চুক্তি করতে যাচ্ছে বলে খবর প্রকাশিত হয়েছে প্রতিরক্ষা সংক্রান্ত কয়েকটি সংবাদ মাধ্যমে। তবে এ চুক্তি সম্পন্ন হয়েছে কিনা তা তুরস্ক এবং বাংলাদেশ কোনো পক্ষ থেকে প্রকাশ করা হয়নি। সোমবার টাইমস অফ ইসলামাবাদ সহ একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে তুরস্ক একটি অজ্ঞাত দেশের কাছে সিপার মিসাইল ডেলিভারি সম্পন্ন করেছে এবং প্রাপক দেশটির নাম প্রকাশ করেনি। তুরস্ক থেকে জানানো হয়েছে চুক্তি অনুযায়ী তারা প্রাপক দেশটির নাম গোপন রেখেছে। হিসার মিসাইল আকাশে 100 কিলোমিটার থেকে 150 কিলোমিটার দূরত্বে 30 কিলোমিটার উচ্চতায় শত্রুর ছোড়া ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, ড্রোন, যুদ্ধবিমান সহ অন্যান্য আকাশযান ধ্বংস করতে সক্ষম। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে বাংলাদেশ এ ধরনের মিসাইল সিস্টেম অর্জন করলে তা দেশটির আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে হবে নতুন এক মাইল ফলক এবং নতুন যুগের সূচনা। সিপার ও হিসার একটি সারফেস টু এয়ার মিসাইল। এটি যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমের সমকক্ষ। সিপার ও হিসার মিসাইল নির্মাতা আসেলসান, রকেটসান ও টুবিটাক। প্রকাশিত খবরে বলা হয়েছে তুরস্কের নিজস্ব তৈরি সিপার দূরপাল্লার মিসাইল সিস্টেম রপ্তানির ঘটনা দেশটির প্রতিরক্ষা শিল্প সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। যুদ্ধ চলাকালে ইরানে গোপনে হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাত। সোমবার ওয়াল স্ট্রিট জার্নাল প্রকাশ করেছে এ খবর। প্রতিবেদনে বলা হয়েছে ইরানের বিরুদ্ধে হামলায় ইসরায়েলের সঙ্গে যোগ দেয় একমাত্র মুসলিম দেশ হল সংযুক্ত আরব আমিরাত। ওয়াল স্ট্রিট জার্নাল সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে এই হামলাগুলোর মধ্যে পারস্য উপসাগরে ইরানের লাভান দ্বীপের একটি তেল শোধনাগারের উপর হামলাও অন্তর্ভুক্ত ছিল, যা সংযুক্ত আরব আমিরাত প্রকাশ্যে স্বীকার করেনি। প্রতিবেদনে বলা হয়েছে এপ্রিলের শুরুতে চালানো হয় হামলা। ওয়াল স্ট্রিট জার্নাল উল্লেখ করেছে ইরান তখন স্বীকার করেছিল যে একটি অনির্দিষ্ট শত্রু ওই স্থানটিতে হামলা চালিয়েছে এবং এর জবাবে সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। প্রতিবেদনে উল্লেখিত যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের অংশগ্রহণের একমাত্র নির্দিষ্ট ঘটনা হল লাভান দ্বীপের হামলা। একটি সূত্র ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছে অন্যান্য উপসাগরীয় দেশগুলো এই সংঘাতে সক্রিয়ভাবে যোগ দিতে অস্বীকৃতি জানানোর পর ওয়াশিংটন যুদ্ধে আবুধাবির অংশগ্রহণকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে। হিজবুল্লাহর ড্রোন হামলায় ধ্বংস হয়েছে ইসরায়েলের একটি আয়রন ডোম মিসাইল সিস্টেম। ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর এই হামলা একটি তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে উল্লেখ করেছে সিএনএন ড্রোন হামলায় আয়রন ডোম মিসাইল ধ্বংসের ভিডিও প্রকাশ করেছে। সাধারণত ইরান ও হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে শত শত মিসাইল হামলা চালালেও তাতে ইসরায়েলের সুনির্দিষ্ট সামরিক স্থাপনায় আঘাত করা ও ধ্বংসের রেকর্ড খুব কম। কিন্তু সম্প্রতি হিজবুল্লাহর ফাইবার অপটিক যুক্ত ড্রোন হামলায় ধ্বংস হচ্ছে ইসরায়েলের বিভিন্ন সমরাস্ত্র। অপরদিকে সোমবার দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ ড্রোন হামলায় নিহত হয়েছে এক ইসরায়েলি সেনা। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় 2 বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। নিহত দুজনই সাতক্ষীরার বাসিন্দা। সোমবার দুপুরে নাবাতিহ জেলার জিবদিন এলাকায় তাদের আবাসস্থলে হামলার ঘটনা ঘটে। বৈরুতে বাংলাদেশ দূতাবাস থেকে জানায় সোমবার দুপুর 12টার দিকে দক্ষিণ লেবাননের নাবাতিহ জেলার জিবদিন এলাকায় তাদের আবাসস্থলে ইসরায়েলের বিমান হামলা হলে ঘটনাস্থলেই তারা নিহত হন। পরে তাদের মরদেহ নাবাতিয়ের নাবিহ বেররি হাসপাতালে রাখা হয়। বিজেপির 10 বছরের শাসনে ভারতের বিভিন্ন রাজ্যে বিধানসভায় মুসলিম জনপ্রতিনিধির সংখ্যা 339 থেকে কমে 255 জনে এসে দাঁড়িয়েছে। বিভিন্ন রাজ্যের মন্ত্রিসভায়ও কমেছে তাদের প্রতিনিধিত্ব। যেমন এবার পশ্চিমবঙ্গে বিজেপিতে কোনো মুসলিম মন্ত্রী তো দূরের কথা, একজন এমপিও নেই সরকারি দলে। প্রকাশিত খবরে বলা হয়েছে 2013 সালে দেশজুড়ে মুসলিম বিধায়কের সংখ্যা ছিল প্রায় 339 জন। বর্তমানে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে প্রায় 255 জনে।
বিশেষ করে উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার ও রাজস্থানের মতো বড় রাজ্যগুলোতে এই পতন সবচেয়ে বেশি দেখা গেছে। উত্তরপ্রদেশে মোট জনসংখ্যার প্রায় 19% মুসলমান হলেও 403 সদস্যের বিধানসভায় বর্তমানে মুসলিম বিধায়ক রয়েছেন মাত্র 31 জন। আগে এ সংখ্যা ছিল 63। পশ্চিমবঙ্গে মুসলিম বিধায়কের সংখ্যা 59 থেকে কমে 37-এ নেমে এসেছে। একইভাবে বিহারে 19 থেকে 11 এবং রাজস্থানে 11 থেকে 6 জনের নেমেছে মুসলিম প্রতিনিধিত্ব। পশ্চিমবঙ্গে মুসলিমরা মোট জনসংখ্যার প্রায় 27% হলেও বিধানসভায় তাদের প্রতিনিধিত্ব প্রায় 12.6%। আসামে মুসলিম জনসংখ্যা 1/3 বেশি হলেও তাদের আসন সংখ্যা প্রায় 17%-এর কাছাকাছি। বিহার, মহারাষ্ট্র ও কর্ণাটকেও একই ধরনের বৈষম্য দেখা যাচ্ছে। বর্তমানে 7টি রাজ্যে কোনো মুসলিম বিধায়ক নেই। রাজ্যগুলো হলো অরুণাচল প্রদেশ, গোয়া, হিমাচল প্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম ও ছত্তিশগড়। তবে কিছু ব্যতিক্রমও রয়েছে। তামিলনাড়ুতে মুসলিম বিধায়কের সংখ্যা 8 থেকে বেড়ে 9 হয়েছে। মধ্যপ্রদেশ ও মেঘালয়ে সামান্য বৃদ্ধি দেখা গেছে। অন্যদিকে মুসলিম প্রতিনিধিত্ব তুলনামূলক বেশি থাকা জম্মু ও কাশ্মীরেও সংখ্যা 58 থেকে কমে 51-এ নেমেছে। ভারতে 2014 সাল থেকে বিজেপি ক্ষমতায়। বিজেপির লক্ষ্য ভারতকে মুসলিম মুক্ত একটি হিন্দু দেশে পরিণত করা। বিজেপির বিভিন্ন রাজ্যের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ অহরহ সেখানকার মুসলমানদের ভারত ছেড়ে পাকিস্তান ও বাংলাদেশে চলে যাওয়ার দাবি জানাচ্ছে। ভারতের মুসলমানদের তারা বহিরাগত হিসেবে আখ্যায়িত করছে। তাদের বক্তব্য, ভারত হিন্দুদের দেশ এবং ভারতকে মুসলমান মুক্ত করা না হলে আবার একদিন তারা ভারত দখল করতে পারে। বিজেপির অনেক উগ্র নেতা অশিক্ষিত, ধর্মান্ধ, উগ্র হিন্দুদের ভোট পাওয়ার লক্ষ্যেও মুসলমানদের বিরুদ্ধে সবসময় উস্কানিমূলক বক্তব্য দিয়ে চলছেন। বিশ্লেষকদের মতে 2014 সালের পর বিজেপির উত্থান এবং বিভিন্ন রাজ্যে দলটির বিস্তারের ফলে নির্বাচনী কৌশলে বড় পরিবর্তন এসেছে। বিরোধী দলগুলো এখন জাতিগত সামাজিক সমীকরণকে গুরুত্ব দিয়ে প্রার্থী বাছাই করছে, যার প্রভাব পড়ছে মুসলিম প্রতিনিধিত্বে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়টি বর্তমানে লাইফ সাপোর্টে আছে। সিএনএন সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ট্রাম্প পুনরায় ইরানে হামলা চালানোর পরিকল্পনা করছেন। অপরদিকে ট্রাম্প 15 মে চীন সফরে যাচ্ছেন এবং তার আগে ইরানের সঙ্গে দুই পক্ষের বৈঠকের কোনো সম্ভাবনা নেই। যুদ্ধবন্ধে ইরানের দেয়া প্রস্তাবকে ট্রাম্প অগ্রহণযোগ্য ও স্টুপিড হিসেবে আখ্যায়িত করেছেন। প্রকাশিত খবরে বলা হয়েছে, ইরান হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ চায় এবং যুদ্ধের ক্ষতিপূরণ চায়, যা মানতে রাজি নন ট্রাম্প। ট্রাম্প বলেছেন, এটি একটি হাস্যকর প্রস্তাব, কেউই এটি গ্রহণ করবে না। পাকিস্তানের গোয়াদর বন্দরে আগমন ঘটেছে রাশিয়ার একটি পণ্যবাহী মাদার ভেসেলের। এই ঘটনাকে দুই দেশের মধ্যে নৌ বাণিজ্যের ক্ষেত্রে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেছে পাকিস্তানের গণমাধ্যম। পাকিস্তানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চমকপ্রদ এই ঘটনা বিশ্বজুড়ে দৃষ্টি আকর্ষণ করেছে। এটি কৌশলগত এই গভীর সমুদ্র বন্দরের জন্য একটি বড় অগ্রগতি। পাকিস্তানের গোয়াদরে বন্দর অবকাঠামো নির্মাণ করা হয়েছে চীনা বিনিয়োগে। এটি চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এটি কৌশলগত এই গভীর সমুদ্র বন্দরের জন্য একটি বড় অগ্রগতি। পাকিস্তানের গোয়াদর বন্দর অবকাঠামো নির্মাণ করা হয়েছে চীনা বিনিয়োগে। এটি চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। গোয়াদর বন্দরে রাশিয়ান জাহাজের আগমন একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক বাণিজ্য সংযোগকারী হিসেবে পাকিস্তানের ক্রমবর্ধমান গুরুত্বের পরিচয়। বিশেষজ্ঞরা এটিকে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর এবং এর বাইরের জন্য একটি যুগান্তকারী মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন। সাম্প্রতিক মাসগুলোতে গোয়াদরের মাধ্যমে রাশিয়া এবং মধ্য এশিয়া থেকে আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। এই পরিবর্তন ইউরেশিয়া এবং মধ্যপ্রাচ্য জুড়ে বাণিজ্য পথগুলোকে নতুন রূপ দেবে বলে আশা করা হচ্ছে। কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে রাশিয়ার পতাকাবাহী একাধিক জাহাজ সফলভাবে বন্দরে ফিরেছে এবং পণ্য খালাস করেছে। পাকিস্তানের কৌশলগত অবস্থান মধ্য এশিয়া থেকে আরব সাগরে পৌঁছানোর সবচেয়ে সংক্ষিপ্ত পথ। মধ্যপ্রাচ্যে কয়েক মাস ধরে চলা ভয়াবহ যুদ্ধ, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে বৈশ্বিক জ্বালানি সংকট এবং যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনার মধ্যেই আন্তর্জাতিক কূটনীতির সবচেয়ে আলোচিত প্রশ্ন হয়ে উঠেছে, ওয়াশিংটনের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবের জবাব দিতে কেন সময় নিচ্ছে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আশা করেছিল শুক্রবারের মধ্যেই ইরান তাদের অবস্থান পরিষ্কার করবে।
কিন্তু শেষ পর্যন্ত তেহরান জানিয়ে দিয়েছে তারা এখনও প্রস্তাবটি গভীরভাবে পর্যালোচনা করছে এবং সব দিক বিবেচনা না করে কোনো সিদ্ধান্ত নেবে না। বিশ্লেষকদের মতে এই বিলম্ব কেবল কূটনৈতিক আনুষ্ঠানিকতা নয়, বরং এর পেছনে রয়েছে পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ, আঞ্চলিক নিরাপত্তা, ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত এবং যুক্তরাষ্ট্রের প্রতি দীর্ঘদিনের অবিশ্বাসের মতো জটিল বাস্তবতা। While we were progressing in our talks and we had made good চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের কাছে একটি 14 দফা প্রস্তাব পাঠিয়েছে। এই প্রস্তাব অনুযায়ী ইরানকে অন্তত 12 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত রাখতে হবে এবং তাদের কাছে থাকা প্রায় 440 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম আন্তর্জাতিক তত্ত্বাবধানে সরিয়ে ফেলতে হবে। ওয়াশিংটনের দাবি এর মাধ্যমে ইরানকে 90% সমৃদ্ধকরণের পর্যায়ে পৌঁছানো থেকে আটকানো সম্ভব হবে, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় বলে ধরা হয়। একই সঙ্গে ইরানকে হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে হবে এবং আন্তর্জাতিক জাহাজ চলাচলে কোনো বাধা না দেওয়ার নিশ্চয়তা দিতে হবে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র বহু বছরের অর্থনৈতিক নিষেধাজ্ঞা ধাপে ধাপে প্রত্যাহার এবং বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদ ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছে। তবে ইরানের কাছে এই প্রস্তাব শুধু একটি যুদ্ধবিরতি নয়, বরং এটি তাদের ভবিষ্যৎ কৌশলগত অবস্থান নির্ধারণের প্রশ্ন। যুদ্ধের পর তেহরানের ভেতরে একটি ধারণা তৈরি হয়েছে যে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন এসেছে। বিশেষ করে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা ইরানের হাতে একটি শক্তিশালী কৌশলগত অস্ত্র তুলে দিয়েছে। বিশ্বের প্রায় 1/5 তেল ও গ্যাস এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। ফেব্রুয়ারির শেষে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর ইরান কার্যত হরমুজে নিজেদের নিয়ন্ত্রণ জোরদার করে এবং আন্তর্জাতিক জাহাজ চলাচলে সীমাবদ্ধতা আরোপ করে। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বেড়ে যায় এবং ইউরোপ ও এশিয়ার জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। ওয়াশিংটনের কাছে তাই হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্টভাবে বলেছেন, কোনো দেশ আন্তর্জাতিক জলপথ নিয়ন্ত্রণের দাবি করতে পারে না। কিন্তু ইরানের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। তেহরান মনে করছে যুদ্ধের পর তারা আর আগের অবস্থায় ফিরতে পারবে না। হরমুজ এখন তাদের কাছে শুধু অর্থনৈতিক রুট নয়, বরং এটি প্রতিরোধ, নিরাপত্তা এবং রাজনৈতিক প্রভাবের অংশ। এই কারণেই ইরান দ্রুত সিদ্ধান্ত নিতে চাইছে না। তারা বুঝতে চাইছে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিশ্রুতি কতটা বিশ্বাসযোগ্য এবং ভবিষ্যতে তা কার্যকর থাকবে কিনা। অতীতে 2015 সালের পারমাণবিক চুক্তির অভিজ্ঞতা এখনো ইরানের রাজনৈতিক নেতৃত্বের মনে গভীরভাবে রয়ে গেছে। সেই চুক্তির আওতায় ইরান তাদের পারমাণবিক কার্যক্রম সীমিত করলেও পরবর্তীতে ট্রাম্প প্রশাসন একতরফাভাবে চুক্তি থেকে বেরিয়ে আসে এবং নতুন নিষেধাজ্ঞা আরোপ করে। ফলে তেহরানের ভেতরে একটি শক্তিশালী ধারণা তৈরি হয়েছে যে যুক্তরাষ্ট্রকে পুরোপুরি বিশ্বাস করা যায় না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শুক্রবার এক বক্তব্যে বলেন, প্রতিবার যখন কূটনৈতিক সমাধানের সুযোগ তৈরি হয় তখনই যুক্তরাষ্ট্র সামরিক অভিযানের পথ বেছে নেয়। তিনি 2025 সালের মাঝামাঝি আলোচনার সময় মার্কিন হামলার কথা উল্লেখ করেন। ইরানি নেতৃত্বের শঙ্কা, তারা যদি এখন বড় ধরনের ছাড় দেয় তবে ভবিষ্যতে আবারও হামলার মুখে পড়ে তাহলে তাদের প্রতিরোধ সক্ষমতা দুর্বল হয়ে যাবে। তাই তারা শুধু যুদ্ধবিরতি নয়, বরং আন্তর্জাতিক গ্যারান্টিও চাইছে। আল জাজিরার প্রতিবেদক রেসুল সারদার আভাস জানিয়েছেন, ইরানি সূত্র অনুযায়ী তেহরান একটি 3 ধাপের কৌশল নিয়ে আলোচনা করছে। প্রথম ধাপে তারা চায় সব ফ্রন্টে স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত হোক, অর্থাৎ শুধু ইরান যুক্তরাষ্ট্র সংঘাত নয়, লেবাননে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যকার সংঘর্ষ বন্ধ করতে হবে। এপ্রিলে যুদ্ধবিরতির পরও দক্ষিণ লেবাননে উত্তেজনা কমেনি। সীমান্ত এলাকায় গোলাগুলি চলছে এবং ইসরায়েল এখনও কিছু গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ন্ত্রণ ধরে রেখেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মার্চ থেকে শুরু হওয়া সংঘর্ষে হাজার হাজার মানুষ নিহত ও আহত হয়েছেন। ইরান মনে করে লেবানন সীমান্তে যুদ্ধ চলতে থাকলে পুরো অঞ্চলে আবারও বিস্ফোরণ ঘটতে পারে। ফলে তারা চাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে এমন একটি আন্তর্জাতিক গ্যারান্টি দেয়া হোক যাতে ভবিষ্যতে হামলা পুনরায় শুরু না হয়। কিন্তু ওয়াশিংটনের এই দাবি মেনে নেওয়া অত্যন্ত কঠিন, কারণ এর অর্থ হবে যুক্তরাষ্ট্র কার্যত ইরানের নিরাপত্তা উদ্বেগকে আন্তর্জাতিক স্বীকৃতি দিচ্ছে।
পারমাণবিক কর্মসূচির প্রশ্নেও দুই পক্ষের অবস্থান এখনো অনেক দূরে। যুক্তরাষ্ট্র চায় ইরান সম্পূর্ণভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখুক, কিন্তু তেহরান এটিকে তাদের সার্বভৌম অধিকার হিসেবে দেখছে। ইরানি নেতারা বারবার বলেছেন তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না, তবে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক প্রযুক্তি উন্নয়নের অধিকার তাদের রয়েছে। ইরানের কাছে এই কর্মসূচি শুধু প্রযুক্তিগত বিষয় নয়, বরং এটি জাতীয় মর্যাদা এবং প্রতিরোধ নীতির প্রতীক। ইরানের অভ্যন্তরীণ রাজনীতিও এই বিলম্বের বড় কারণ। দেশটির রাজনৈতিক কাঠামো এমন যে বড় আন্তর্জাতিক সিদ্ধান্ত এককভাবে সরকার নিতে পারে না। প্রেসিডেন্ট, পররাষ্ট্র মন্ত্রণালয়, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, জাতীয় নিরাপত্তা পরিষদ এবং ধর্মীয় নেতৃত্ব সব পক্ষের মতামত গুরুত্বপূর্ণ। বিশেষ করে IRGC মনে করে যুক্তরাষ্ট্রের সঙ্গে অতিরিক্ত সমঝোতা ইরানের আঞ্চলিক প্রভাব কমিয়ে দিতে পারে। অন্যদিকে অর্থনৈতিক সংকটে থাকা সরকারের একটি অংশ নিষেধাজ্ঞা শিথিলের সুযোগ হারাতে চায় না। সবশেষ সিদ্ধান্তের জন্য সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির অনুমোদন প্রয়োজন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তেহরানের বিলম্বের বড় কারণ হল অভ্যন্তরীণ ঐক্যমত তৈরির চেষ্টা। কারণ এই চুক্তি শুধু বর্তমান যুদ্ধ নয়, ভবিষ্যৎ দশকের নিরাপত্তা নীতিকেও প্রভাবিত করবে। দোহা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ এল মাসরি মনে করেন ইরান ইচ্ছাকৃতভাবেও সময় নিচ্ছে এবং যাতে আলোচনায় নিজেদের অবস্থান শক্তিশালী করা যায়। তার মতে ট্রাম্প প্রশাসন দ্রুত একটি সাফল্য দেখতে চায় এবং সেই তাড়াহুড়োকে কাজে লাগিয়ে তেহরান আরও বেশি ছাড় আদায়ের চেষ্টা করছে। তিনি বলেন ইরান বুঝতে পারছে যে যুক্তরাষ্ট্র দ্রুত ফলাফল চায়, তাই ধীর কূটনৈতিক কৌশল ব্যবহার করে তারা দেখাতে চাইছে যে চূড়ান্ত সিদ্ধান্তের নিয়ন্ত্রণ তাদের হাতেই রয়েছে। ওয়াশিংটনের জন্য পরিস্থিতি সহজ নয়। কয়েক মাসের যুদ্ধ সত্ত্বেও যুক্তরাষ্ট্র ইরানকে পুরোপুরি নতি স্বীকার করাতে পারেনি। হরমুজ এখনও অস্থিতিশীল, জ্বালানি বাজারে অনিশ্চয়তা অব্যাহত এবং মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্ররা নিরাপত্তা সংকটে রয়েছে। ইউরোপীয় দেশগুলো দ্রুত সমাধান চায়, কারণ দীর্ঘমেয়াদী জ্বালানি সংকট তাদের অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। ফলে ট্রাম্প প্রশাসনের উপরও চাপ বাড়ছে। এদিকে চীন ও রাশিয়াও পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে। চীনের জন্য হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তাদের জ্বালানি আমদানির বড় অংশই এই পথ দিয়ে আসে। বেইজিং যুদ্ধবিরতির পক্ষে থাকলেও তারা চায় না যুক্তরাষ্ট্র তাদের পুরোপুরি কৌশলগত সুবিধা পেয়ে যাক। রাশিয়াও এই সংকটকে পশ্চিমা চাপের বিরুদ্ধে একটি বড় ভূ রাজনৈতিক সুযোগ হিসেবে দেখছে। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলো দ্বিধায় রয়েছে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত যুদ্ধ থামাতে আগ্রহী, কারণ হরমুজে অস্থিতিশীলতা তাদের অর্থনীতির জন্য ভয়াবহ ক্ষতিকর। কিন্তু একই সঙ্গে তারা ইরানের আঞ্চলিক প্রভাব বৃদ্ধিও চায় না। ফলে তারা প্রকাশ্যে নিরপেক্ষ অবস্থান নিলেও পর্দার আড়ালে ওয়াশিংটনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে। এই পুরো পরিস্থিতিতে সবচেয়ে বড় বাস্তবতা হলো ইরান এখন এমন এক অবস্থানে রয়েছে যেখানে যে কোনো সিদ্ধান্তের বড় মূল্য রয়েছে। যদি তারা মার্কিন প্রস্তাব মেনে নেয় তাহলে নিষেধাজ্ঞা শিথিল হতে পারে, অর্থনীতি কিছুটা স্বস্তি পাবে এবং যুদ্ধের ঝুঁকি কমবে। কিন্তু একই সঙ্গে পারমাণবিক কর্মসূচি ও হরমুজে তাদের কৌশলগত অবস্থান দুর্বল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আবার যদি তারা প্রস্তাব প্রত্যাখ্যান করে তাহলে নতুন করে সংঘাত শুরু হতে পারে, নিষেধাজ্ঞা আরো কঠোর হতে পারে এবং দেশের অর্থনৈতিক সংকট আরো গভীর হতে পারে। বাংলাদেশ অবশেষে তিস্তা ইস্যুতে দীর্ঘ প্রতীক্ষার রাজনীতি থেকে বেরিয়ে এসে নতুন কৌশলগত পথ বেছে নিয়েছে। 6 মে বেইজিংয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমান ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এর বৈঠকে শুধু এক চীন নীতির প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত হয়নি, একই সঙ্গে এমন একটি বার্তা দেওয়া হয়েছে যা নয়াদিল্লিতে গভীর অস্বস্তির সৃষ্টি করেছে। বৈঠকে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের অংশগ্রহণ ও সমর্থন চেয়েছে। প্রায় 1.5 দশক ধরে ঝুলে থাকা তিস্তা সংকটকে এবার কার্যত চীনের আলোচনার টেবিলে তুলে দিল ঢাকা। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এই পদক্ষেপকে অনেক বিশ্লেষক শুধু একটি পানি প্রকল্পের বিষয় হিসেবে দেখছেন না, বরং এটিকে ভারত চীন প্রতিদ্বন্দ্বিতার নতুন অধ্যায় হিসেবেও মূল্যায়ন করছেন। তিস্তা নদী বাংলাদেশের উত্তরাঞ্চলের কৃষি ও জনজীবনের অন্যতম প্রধান ভিত্তি। লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা সহ বিস্তীর্ণ অঞ্চলের সেচ ব্যবস্থা এই নদীর পানির উপর নির্ভরশীল। বাংলাদেশ সরকারের বিভিন্ন হিসেব অনুযায়ী দেশের প্রায় 14% আবাদি জমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তিস্তার পানির সঙ্গে যুক্ত এবং প্রায় 7% বেশি মানুষের জীবন জীবিকা এই নদী কেন্দ্রিক। কিন্তু শুষ্ক মৌসুমে ভারত উজানে পানি প্রত্যাহার করায়
নদীটির প্রবাহ ভয়াবহভাবে কমে যায়। অনেক স্থানে নদী প্রায় শুকিয়ে খালে পরিণত হয়েছে। কৃষকরা সেচ সংকটে পড়েন, ভূগর্ভস্থ পানির উপর চাপ বাড়ে এবং উত্তরাঞ্চলে পরিবেশগত ভারসাম্য নষ্ট হতে থাকে। দীর্ঘদিন ধরেই বাংলাদেশ তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবি জানিয়ে আসছে। 2011 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় দুই দেশের মধ্যে একটি সমঝোতার খসড়া প্রায় চূড়ান্ত হয়েছিল। আলোচনায় ভারত 42.5% এবং বাংলাদেশ 37.5% পানি পাবে এমন একটি কাঠামো নিয়ে ঐক্যমত হয়েছিল বলে তখন জানানো হয়। কিন্তু শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপত্তি জানান। তার বক্তব্য ছিল, পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের কৃষি চাহিদা পূরণ না করে বাংলাদেশকে পানি দেওয়া সম্ভব নয়। ভারতের সংবিধান অনুযায়ী পানি রাজ্য সরকারের বিষয় হওয়ায় কেন্দ্রীয় সরকার চুক্তি বাস্তবায়ন থেকে সরে আসে। সেই থেকে তিস্তা চুক্তি কার্যত স্থবির হয়ে পড়ে। বাংলাদেশে তখন ব্যাপক হতাশা তৈরি হয়, কারণ দিল্লি রাজনৈতিকভাবে সদিচ্ছার কথা বললেও বাস্তবে কোনো সিদ্ধান্ত কার্যকর করতে পারেনি। এরপর নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরও তিস্তা নিয়ে বহুবার আলোচনা হয়েছে, যৌথ নদী কমিশনের বৈঠক হয়েছে, কারিগরি টিম আদান প্রদান হয়েছে, কিন্তু বাস্তব অগ্রগতি হয়নি। বাংলাদেশে অনেকেই মনে করেন ভারত ইচ্ছা করে এই বিষয়টি ঝুলিয়ে রেখেছে। মোদী সরকার শুরু থেকেই নেইবারহুড ফার্স্ট নীতির কথা বলে এসেছে। বাংলাদেশকে আঞ্চলিক সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবেও তুলে ধরা হয়েছে। নিরাপত্তা সহযোগিতা, সীমান্ত ব্যবস্থাপনা, বিদ্যুৎ বাণিজ্য, ট্রানজিট ও কানেক্টিভিটির ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক গত এক দশকে উল্লেখযোগ্যভাবে ঘনিষ্ঠ হয়েছে। কিন্তু তিস্তার মতো একটি আবেগঘন প্রশ্নে দিল্লির নিষ্ক্রিয়তা বাংলাদেশের জনগণের মধ্যে হতাশা বাড়িয়েছে, বিশেষ করে যখন বাংলাদেশ ভারতের নিরাপত্তা উদ্বেগ মোকাবেলায় বড় ধরনের সহযোগিতা দিয়েছে। তখন ঢাকায় প্রশ্ন উঠেছে, বিনিময়ে বাংলাদেশ কি পেয়েছে? এবার সেই প্রশ্নের উত্তর খুঁজতেই বাংলাদেশ নতুন বাস্তবতার দিকে এগোচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বেইজিংয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বক্তব্য ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি স্পষ্ট ভাষায় বলেন, এটি ভাটির অঞ্চলের মানুষের জন্য জীবন মরণের প্রশ্ন। সমাধানের জন্য আমরা আর অপেক্ষা করতে পারি না। কূটনৈতিক ভাষায় এই বক্তব্যের অর্থ পরিষ্কার। বাংলাদেশ বুঝিয়ে দিয়েছে, ভারত যদি সমাধান না দেয় তাহলে ঢাকা বিকল্প পথ নেবে। চীন সেই বিকল্প হিসেবে অনেক আগেই নিজেকে প্রস্তুত করেছে। গত এক দশকে বাংলাদেশে চীনের অর্থনৈতিক উপস্থিতি দ্রুত বেড়েছে। পদ্মা সেতুর রেল যোগাযোগ, কর্ণফুলী টানেল, পায়রা বিদ্যুৎ প্রকল্প, শিল্পাঞ্চল উন্নয়ন, সড়ক ও অবকাঠামো নির্মাণ সহ বহু বড় প্রকল্পে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখে বেইজিং। ফলে তিস্তা প্রকল্পেও চীনের আগ্রহ নতুন কিছু নয়। প্রতিবেদন অনুযায়ী তিস্তা পুনরুদ্ধার ও সমন্বিত ব্যবস্থাপনা প্রকল্পে চীন কয়েকশো কোটি ডলার সহায়তার আগ্রহ দেখিয়েছে। প্রকল্পের আওতায় নদী খনন, পানি সংরক্ষণ, নদী ভাঙন রোধ, সেচ অবকাঠামো উন্নয়ন এবং নদী কেন্দ্রিক অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশের জন্য এটি শুধু পানি ব্যবস্থাপনা নয়, বরং উত্তরাঞ্চলের অর্থনৈতিক পুনর্গঠনের একটি সম্ভাবনাও। কিন্তু ভারতের জন্য এখানেই সবচেয়ে বড় উদ্বেগ, কারণ তিস্তা অববাহিকার ভৌগোলিক অবস্থান ভারতের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোরের খুব কাছাকাছি। চিকেন নেক নামে পরিচিত এই করিডোর ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্যের সঙ্গে যুক্ত করেছে। সবচেয়ে সরু অংশে এর প্রস্থ মাত্র 20 কিলোমিটারের সামান্য বেশি। ভারতীয় সামরিক বিশ্লেষকদের মতে এটি ভারতের সবচেয়ে সংবেদনশীল ভৌগোলিক অঞ্চলগুলোর একটি। কোনো বড় সংঘাতের সময় এই করিডোর বিচ্ছিন্ন হয়ে গেলে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে ভারতের যোগাযোগ ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এই বাস্তবতায় বাংলাদেশের ভেতরে চীনের বড় আকারের পানি অবকাঠামো প্রকল্পকে ভারত নিছক উন্নয়ন সহযোগিতা হিসেবে দেখছে না। দিল্লির নিরাপত্তা মহলে শঙ্কা রয়েছে, চীনা প্রকৌশলী, প্রযুক্তি ও অবকাঠামোগত উপস্থিতি ভবিষ্যতে কৌশলগত নজরদারি সক্ষমতায় পরিণত হতে পারে। ভারত বহুদিন ধরেই আশঙ্কা করে আসছে যে চীন ধীরে ধীরে ভারত মহাসাগর ও দক্ষিণ এশিয়ায় একটি কৌশলগত বলয় গড়ে তুলছে। পাকিস্তানে চীন পাকিস্তান
অর্থনৈতিক করিডোর, শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর, মিয়ানমারের কিয়াউকফু বন্দর, সবকিছু মিলিয়ে দিল্লির কাছে এটি একটি বড় নিরাপত্তা চ্যালেঞ্জ। এখন তিস্তা প্রকল্পে চীনের প্রবেশ সেই উদ্বেগ আরও বাড়িয়ে তুলছে। ভারতের আরেকটি বড় দুশ্চিন্তা হলো বাংলাদেশ ধীরে ধীরে কৌশলগত ভারসাম্যের নতুন হিসেব কষছে। এতদিন দিল্লি মনে করত ভৌগোলিক বাস্তবতার কারণে বাংলাদেশ শেষ পর্যন্ত ভারতের প্রভাব বলয়ের বাইরে যেতে পারবে না, কিন্তু বর্তমান পরিস্থিতি দেখাচ্ছে ঢাকা এখন বহুমাত্রিক কূটনীতির দিকে এগুচ্ছে। ভারত, চীন, যুক্তরাষ্ট্র, জাপান সব পক্ষের সঙ্গে সম্পর্ক বজায় রেখে বাংলাদেশ নিজের কৌশলগত স্বাধীনতা বাড়ানোর চেষ্টা করছে। তিস্তা ইস্যুতে চীনের দিকে ঝুঁকে পড়া সেই বৃহত্তর কৌশলের অংশ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। কারণ বাংলাদেশ এখন বুঝতে শুরু করেছে শুধু ঐতিহাসিক সম্পর্কের উপর নির্ভর করলে হবে না, বাস্তব ফলাফলও প্রয়োজন। দীর্ঘ 15 বছর ধরে ভারত আলোচনার কথা বললেও বাস্তবে কোনো চুক্তি কার্যকর করতে পারেনি। অন্যদিকে চীন দ্রুত প্রকল্প বাস্তবায়ন, অর্থায়ন এবং দৃশ্যমান অবকাঠামো নির্মাণের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় নিজেদের কার্যকর অংশীদার হিসেবে তুলে ধরছে। এখানে ভারতের জন্য মূল সংকট শুধু তিস্তার পানি নয়, বরং আস্থার প্রশ্ন। দক্ষিণ এশিয়ার ছোট দেশগুলো এখন দেখছে ভারত প্রায় প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়নে ধীর, আর চীন দ্রুত কাজ শেষ করে। নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপের পর বাংলাদেশও যদি এই ধারণা শক্তিশালী হয়, তাহলে আঞ্চলিক রাজনীতিতে ভারতের অবস্থান দুর্বল হতে পারে। বাংলাদেশের ভেতরেও তিস্তা ইস্যু এখন রাজনৈতিক ও কূটনৈতিক প্রতীকে পরিণত হয়েছে। উত্তরাঞ্চলের মানুষ বহু বছর ধরে পানির ন্যায্য হিস্যার দাবিতে আন্দোলন করছে। নদী শুকিয়ে যাওয়ায় কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে, নদীকেন্দ্রিক অর্থনীতি ভেঙে পড়ছে, ফলে সরকারের উপর চাপ বাড়ছিল। কেবল আলোচনা নয়, বাস্তব পদক্ষেপ নিতে হবে। সেই চাপের বাস্তব প্রতিফলন এখন চীনের দিকে ঝুঁকে পড়া। তবে এই সিদ্ধান্তের ঝুঁকিও রয়েছে। চীনের অর্থায়ন নিয়ে বিশ্বজুড়ে নানা বিতর্ক আছে। অনেক ক্ষেত্রে চীনা ঋণকে ঋণের ফাঁদ হিসেবেও সমালোচনা করা হয়। শ্রীলঙ্কার হাম্বানটোট বন্দর দীর্ঘমেয়াদী ইজারা দেওয়ার ঘটনা প্রায় উদাহরণ হিসেবে সামনে আনা হয়। যদিও বাংলাদেশ এখন পর্যন্ত তুলনামূলকভাবে সতর্ক অর্থনৈতিক নীতি অনুসরণ করেছে, তবুও তিস্তার মতো কৌশলগত প্রকল্পে গভীর চীনা সম্পৃক্ততা ভবিষ্যতে নতুন নির্ভরতা তৈরি করতে পারে। এছাড়া ভারত বাংলাদেশ সম্পর্কেও এর প্রভাব পড়তে পারে। দিল্লি হয়তো প্রকাশ্যে কঠোর প্রতিক্রিয়া দেখাবে না, কিন্তু কৌশলগতভাবে বিষয়টি তারা গভীরভাবে পর্যবেক্ষণ করবে। বিশেষ করে নিরাপত্তা, সীমান্ত ও আঞ্চলিক যোগাযোগের প্রশ্নে ভারত ভবিষ্যতে আরও সতর্ক অবস্থান নিতে পারে। তবে একই সঙ্গে দিল্লির সামনে একটি বড় প্রশ্ন উঠে এসেছে, বাংলাদেশকে কি তারা সত্যি সমমর্যাদার অংশীদার হিসেবে বিবেচনা করছে, নাকি কেবল প্রভাব বলয়ের একটি দেশ হিসেবে দেখছে? অনেক বিশ্লেষকের মতে তিস্তা ইস্যু ভারতের জন্য একটি সতর্ক সংকেত। কারণ দক্ষিণ এশিয়ার নেতৃত্ব শুধু সামরিক শক্তি বা ভৌগোলিক অবস্থানের উপর নির্ভর করে না, বরং নির্ভর করে বিশ্বাসযোগ্যতার উপর। প্রতিবেশীরা যদি মনে করে ভারত প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারে না, তাহলে তারা স্বাভাবিকভাবেই বিকল্প শক্তির দিকে ঝুঁকবে। বাংলাদেশ এখন সেই বাস্তবতার একটি উদাহরণ। চীনের জন্য এটি বড় কূটনৈতিক সুযোগ। বেইজিং খুব সতর্কভাবে বাংলাদেশকে কাছে টানছে। তারা সরাসরি ভারত বিরোধী অবস্থান নিচ্ছে না, কিন্তু উন্নয়ন সহযোগিতা ও দ্রুত বাস্তবায়নের বার্তা দিচ্ছে। চীনের কৌশলই হলো অর্থনৈতিক প্রকল্পের মাধ্যমে দীর্ঘমেয়াদী প্রভাব তৈরি করা। তিস্তা প্রকল্প যদি বাস্তবে রূপ নেয়, তাহলে সেটি শুধু উত্তর বাংলাদেশের পানি ব্যবস্থাপনা নয়, বরং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির মানচিত্রেও প্রভাব ফেলবে। এদিকে বাংলাদেশের কূটনৈতিক অবস্থানও বদলাচ্ছে। এতদিন তিস্তা প্রশ্নে ঢাকা অপেক্ষার নীতি অনুসরণ করেছে, কিন্তু এখন সেই ধৈর্যের সীমা শেষ হয়েছে বলেই মনে হচ্ছে। খলিলুর রহমানের বক্তব্যে সেই হতাশা স্পষ্ট ছিল। তিনি কার্যত জানিয়ে দিয়েছেন, বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষার জন্য প্রয়োজন হলে নতুন অংশীদার বেছে নেওয়া হবে। এই অবস্থান বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বার্তাও বহন করে। সরকার দেখাতে চাইছে যে তারা শুধু কূটনৈতিক আশ্বাসে বসে নেই, বরং বাস্তব সমাধান খুঁজছে। বিশেষ করে উত্তরাঞ্চলের মানুষের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংকেত। সব মিলিয়ে তিস্তা এখন শুধু একটি নদী নয়, এটি দক্ষিণ এশিয়ার শক্তির প্রতিযোগিতার প্রতীক। এখানে পানি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ কৌশলগত প্রভাব, আঞ্চলিক নেতৃত্ব এবং বিশ্বাসযোগ্যতা। ভারত যদি দ্রুত ও বাস্তবসম্মত সমাধানের পথে না আসে, তাহলে বাংলাদেশের চীনমুখী ঝোঁক আরও বাড়তে পারে।
আর সেটি হবে নয়াদিল্লির জন্য সবচেয়ে বড় কৌশলগত ধাক্কা। কারণ শেষ পর্যন্ত ভূ রাজনীতিতে শূন্যস্থান বলে কিছু থাকে না। যে শক্তি আস্থা হারায় তার জায়গা অন্য কেউ এসে পূরণ করে। তিস্তা ইস্যুতে বাংলাদেশের সাম্প্রতিক পদক্ষেপ সেই পরিবর্তনেরই স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন, ভারত কি এখনো সময় থাকতে পরিস্থিতি সামাল দিতে পারবে, নাকি তিস্তার স্রোতের সঙ্গে সঙ্গে আঞ্চলিক প্রভাবও ধীরে ধীরে বেইজিং এর দিকে প্রবাহিত হবে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।